প্রথমে তপসিয়ায় কালীঘাট তৃণমূলের স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানে কুণাল ঘোষ তিনি রয়েছেন, তিনি পতাকা উত্তোলন করছেন। আর এরপর তিনি কোথায় পৌঁছে যান? মেট্রোপলিটনে পৌঁছে যান। এটা তপসিয়ার ছবি, এই যে মেট্রোপলিটন, যেখানে ঋতব্রত তৃণমূলের স্বাধীনতা দিবস অনুষ্ঠান, সেখানে কুণাল ঘোষ পৌঁছে যান। ঋতব্রত তৃণমূলের স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, আর তাকে দেখে হতভম্ব ঋতব্রত তৃণমূল। শহীদ বেদিতে মাল্যদান করার পর কুণাল ঘোষকে বলার জন্য আমন্ত্রণ জানানো হয়, আর মাইক হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি কুণাল ঘোষের। প্রধানমন্ত্রীর সমালোচনা করেন ও অনন্ত মহারাজের গ্রেপ্তারের দাবি করেন কুণাল ঘোষ। তাকে নিশ্চয়ই কোনো সম্মান দেওয়া হয়েছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। তাকে বিজেপিও সাংসদ করেছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেফতার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ দেখাতে চায়, তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। অর্থনীতিভাবে, সামাজিকভাবে এই বিজেপি সরকার দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক এদের সর্বনাশ করে ছেড়েছে। ছাত্র আন্দোলনে যেভাবে, সেটা হতে পারে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এখানে যারা সবাই আছি বা এখানেও যারা সবাই ছিলেন, একটা পরিবারের মতো লড়াই চালাচ্ছি। চলবে। দেশকে প্রণাম, বীর শহীদদের প্রণাম। ধন্যবাদ। রাজ্যে পালা বদলের পর ঋতব্রত তৃণমূল এবং কালীঘাট তৃণমূল দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে তৃণমূল। একাধিক বিধায়ক তারা ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছেন। আর এই স্বাধীনতা দিবস, ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, একেবারে মেট্রোপলিটনের যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখানে ঋতব্রত তৃণমূলের তরফে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছিল। সেই অনুষ্ঠানে হঠাৎই পৌঁছে যান কুণাল ঘোষ, আর তাকে দেখে হতভম্ব ঋতব্রত তৃণমূল। শহীদ বেদিতে তিনি মাল্যদান করেন এবং তারপর তাকে বলার জন্য আমন্ত্রণ জানানো হয়, আর মাইক হাতে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি কুণাল ঘোষের। প্রধানমন্ত্রীর সমালোচনা করেন আর অনন্ত মহারাজের গ্রেপ্তারের দাবি তোলেন তার বক্তব্যের মাধ্যমে। আর এরপর কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। এবিপি আনন্দ পৌঁছে গেছিল কলকাতার এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে। আমরা যে বারান্দায় দাঁড়িয়ে আছি, তার পিছনে তার শোয়ার ঘর, একটা ছোট্ট খাট রাখা, সেখানেই তিনি শুতেন, পাশে তার বাবার খাট। এই বাড়ি থেকেই তার মহানিষ্ক্রমণ 1941 সালের 16ই জানুয়ারির গভীর রাতে। ইতিহাসবিদ ও শিক্ষাবিদ সুগত বসুর মুখে শোনা গেল দেশনায়কের মহানিষ্ক্রমণের সেই কাহিনী। নেতাজির শোবার ঘর, এইখানেই, এই খাটে আমার বাবা শিশির কুমার বসুকে ডেকে তার ডান পাশে বসিয়ে সুভাষচন্দ্র বসু প্রশ্ন করেছিলেন, আমার একটা কাজ করতে পারবে? এবং সেই কাজটা ছিল কি করে মহানিষ্ক্রমণের পরিকল্পনা করা যায়। এবং এই ঘর থেকেই উনি 16-17 জানুয়ারি 1941 এর রাত্রে বেরিয়ে পড়েছিলেন মহানিষ্ক্রমণের পথে। তিনি অবশ্যই ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে, এবং এখান থেকে শিশির কুমার বসু তাকে গোমো স্টেশন অবধি পৌঁছে দিয়েছিলেন। সেটাই ছিল সুভাষচন্দ্র থেকে নেতাজিতে উত্তরণ। 1933 থেকে 1936 সাল, এই 3 বছর ইউরোপে নির্বাসিত ছিলেন নেতাজি। তার মধ্যে একবারই ফিরেছিলেন 1934 ডিসেম্বর মাসে বাবা জানকীনাথ বসুর জীবনাবসানের দুঃসংবাদ পেয়ে। এবাড়ির আনাচে কানাচে দেশপ্রেমিকের নানা স্মৃতির সম্ভার ছড়িয়ে আছে, তার মহা সংগ্রামের নানা স্মরণীয় কীর্তি ছড়িয়ে আছে এই বাড়িটার মধ্যে। এই সময় জানকীনাথ বসুর শ্রাদ্ধ হয়, তখন এই ছবিটি শিশির কুমার বসু তোলেন। তারপরে জানুয়ারি 1935-এই তাকে আবার ইউরোপে নির্বাসিত করা হয়েছিল। এটি দেখে সকলেই খুব মুগ্ধ হন, যেন একেবারে বুদ্ধের মতো মুখচ্ছবি সুভাষচন্দ্রের। 1938 সাল, ভারতীয় জাতীয় কংগ্রেসের 51তম বার্ষিক অধিবেশনের কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। এখানে দেখা যাচ্ছে 1938 সালে সুভাষচন্দ্র যখন রাষ্ট্রপতি ছিলেন, তখনকার বেশ কিছু ছবি। ওখানে রয়েছেন মহাত্মা গান্ধীর সঙ্গে, পাশে দাঁড়িয়ে আছেন জওহরলাল নেহেরু, বসে আছেন বল্লভভাই প্যাটেল। তারপরে এই যে নিচের ছবি, এতে উনি পরে আছেন কংগ্রেস সভাপতির মালা, যে মালাটি আবার বাঁদিকে ওইখানে আমরা কিন্তু সেটি আমরা সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। তারপরে এখানে হরিপুরা কংগ্রেসের ছবি,
আর ওখানে নন্দলাল বসুর আঁকা অনেক ছবি টাঙানো আছে। আর এই বাড়িতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভা হচ্ছে এই বাড়িতে একতলায়। সেখানে সকলে দাঁড়িয়ে আছেন সুভাষচন্দ্র, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, মৌলানা আজাদ, কৃপালিনী, এরা সকলে। BLA 7169, যে গাড়িতে করে চালকের আসনে ছিলেন শিশির কুমার বসু, নেতাজি এই বাড়ি ছেড়েছিলেন শেষ 1941 সালের 16ই জানুয়ারির গভীর রাতে। ওয়ান্ডারার গাড়ির ছবি, সেই সময় দাম ছিল ওয়ান্ডারার গাড়ির 4,680 টাকা। আর এইটি শেষ অ্যারেস্টের খবর 2রা জুলাই 1940, এবং তারপরেই অবশ্য 1940-এর নভেম্বর মাসে উনি হাঙ্গার স্ট্রাইক করলেন। তারপরে তাকে 5ই ডিসেম্বর এই বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। তারপরেই আমার বাবাকে ডেকে বললেন, আমার একটা কাজ করতে পারবে? মহানিষ্ক্রমণের প্রস্তুতি হলো। 16ই জানুয়ারি সন্ধ্যাবেলাটাই শেষ এখানে কাটিয়েছিলেন। এখনো লক্ষ কোটি হৃদয়ে প্রাণ সঞ্চার করতে যথেষ্ট এই শব্দবন্ধ নেতাজি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।